দর্শক স্বাগত। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নিউজ 24-এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি মাজহারুল ইসলাম। আপনারা জানেন নির্বাচনের আর বাকি মাত্র 2 দিন। শেষ মুহূর্তেই প্রচারণায় প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিলেন, শিক্ষার্থীদের কাছ থেকে কেমন সাড়া পেলেন, আজকে যেহেতু প্রচারণার শেষ দিনে আসলে তারা কিভাবে প্রচারণা করলেন, সব মিলে ডাকসু নির্বাচন কেমন হতে যাচ্ছে, কেমন ছিল প্রচারণায় তাদের সে অভিজ্ঞতার কথা শুনবো। আজকে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আলোচনায় যারা আমাদের সাথে অংশ নিয়েছেন, শুরুতে আমি তাদেরকে পরিচয় করে দিতে চাই। সর্বডানে রয়েছেন মুস্তাকিম মাহমুদ রাহিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, স্বতন্ত্র প্যানেল থেকে তিনি নির্বাচন করছেন। এরপরে রয়েছেন রাইহান উদ্দিন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে সদস্য পদে নির্বাচন করছেন। এরপরে রয়েছেন মোহাম্মদ আলী, সচেতন শিক্ষার্থী সংসদ থেকে আন্তর্জাতিক সম্পাদক পদে তিনি নির্বাচন করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সর্ববামে রয়েছে আকিব হাসান, তিনি আন্তর্জাতিক সম্পাদক পরিষদ থেকে নির্বাচন করছেন স্বতন্ত্র পদে। তারপরে রয়েছেন মোহাম্মদ নাইমুদ্দিন, তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন প্রতিরোধ পরিষদ থেকে। আর আমার বামে রয়েছেন তোফাজ্জল হক আকাশ, ডাকসু ফর চেঞ্জ থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর আজকের এই প্রোগ্রামে। শুরুতে আমি মুস্তাকিম মাহমুদ রাকিম আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে যেহেতু প্রচারণার শেষ দিন এবং শেষ দিনে এসে একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। আমরা আপনার কাছে শুনতে চাই প্রচারণার লেভেল প্লেইং ফিল্ড কেমন ছিল, আজকে কেমন প্রচারণা করেছেন, শিক্ষার্থীদেরকে কি প্রতিশ্রুতি দিলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ নিউজ 24-কে এত সুন্দর একটা আয়োজনের জন্য। আর আপনি যেটা প্রথমেই বললেন যে আজকে শেষ দিন, আসলে আজকে আমি তো একান্তই স্বতন্ত্র প্রার্থী মুস্তাকিম মাহমুদ রাহিম। সো আমাদের জন্য আসলে সেন্ট্রালে 1-to-1 40,000 স্টুডেন্টের কাছে পৌঁছাটা একটু কঠিন। তো সেই জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যতটুকু পৌঁছানো যায়। আর লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারটা হচ্ছে, আপনারা দেখছেন যে কি অবস্থা। যারা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে তারা তো কিছুটা বেনিফিট পায়, যেহেতু একটা প্যানেল অথবা একটা দল। সেই জায়গা থেকে আমরা স্বতন্ত্রদের জন্য আমাদের একটু কঠিনই হয়ে যায় সবার কাছে পৌঁছানো। তো আপনারাও আসলে সবার কাছে পৌঁছার একটা মাধ্যমই আমি ধরে নিচ্ছি সেই জায়গা থেকে। আর আমরা এখন পর্যন্ত আশা করছি, যেহেতু পরশুদিন নির্বাচন, এখন পর্যন্ত আশা করি যে ডাকসু সুষ্ঠু এবং সফলভাবে শেষ হবে, সেই আশা আমরা করতে পারি। আর প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে তারা যাতে কোনো ধরনের দলের প্রতি কোনো ধরনের নমনীয়তা না দেখিয়ে তারা তাদের জায়গা থেকে নির্বাচনটা সুষ্ঠু করার সর্বোচ্চ চেষ্টা করে। আর এখন আসি যে আমি আন্তর্জাতিক সম্পাদক হিসাবে ছাত্রছাত্রীদের জন্য আমার যে ইশতেহার বলি বা আমার যে প্রতিশ্রুতিগুলো বলি, আমি 12 দফা প্রতিশ্রুতি প্রায় ডাকসুর যখন ঘোষণা আসে গত মাসের অলমোস্ট 12 তারিখে আমি ঘোষণা করি আমার 12 দফা ইশতেহার। এর মধ্যে উল্লেখযোগ্যগুলোর মধ্যে হচ্ছে আপনার ক্রেডিট ট্রান্সফার উপযোগী কারিকুলাম প্রণয়ন। আপনি 12টা বলতে পারবেন না, যেগুলো হাইলাইট সেগুলো। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। আমি খুব শর্টভাবেই বলছি। সো আমার যেগুলো হচ্ছে খুব বেশি ফোকাস থাকবে, একটা হচ্ছে আমাদের কারিকুলাম বা ক্রেডিট সিস্টেমকে যুগোপযোগী করে তুলে আন্তর্জাতিক মানের করে তোলা, যাতে করে আমার ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে কোনো দিকে ক্রেডিট ট্রান্সফার করতে পারে এবং যে কোনো ধরনের স্কলারশিপের ক্ষেত্রে এটা সহযোগিতা করে। পরবর্তীতে সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে ঢাবিকে ইরাসমাস প্লাস প্রোগ্রামে অন্তর্ভুক্তকরণ, যেটা এখন পর্যন্ত আমাদের জন্য দুঃখজনক ব্যাপার যে আমরা 105 বছর পুরাতন একটা ইউনিভার্সিটি, কিন্তু এখন পর্যন্ত আমরা ইরাসমাস প্লাসে অন্তর্ভুক্ত হতে পারিনি। সো আমরা এটা যদি করতে পারি তাহলে আমাদের ভার্সিটির স্টুডেন্টরা ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে কালচারাল এক্সচেঞ্জ বা এডুকেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারবে, যেটা আমাদের জন্য বিশ্বের দুয়ারকে আরও খুলে দিবে। পরবর্তীতে আসে হচ্ছে এটা একান্তই পার্সোনাল, এবং আমি যদি বলি যে এটা হচ্ছে আমার পার্সোনাল কমিউনিকেশন নেটওয়ার্কের জায়গা থেকে US, UK, কানাডা এবং এর অন্তর্ভুক্ত প্রায় 350 ইউনিভার্সিটিতে আমি আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যারা মাস্টার্সে পড়তে যেতে চায় তাদেরকে আমি স্টাডি লোনের ব্যবস্থা করে দেব। পরবর্তী প্রতিশ্রুতি থাকবে হচ্ছে ঢাবি ক্যাম্পাসে দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন, যেটা এখন পর্যন্ত হয়নি। পরবর্তীতে হচ্ছে গবেষণার বরাদ্দ বাড়ানো, যেটা হচ্ছে ইউনিভার্সিটির থাকে শিক্ষার্থী বান্ধব কাজ করতে চাচ্ছেন, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে পড়াশোনা। আমি 30 সেকেন্ডে শেষ করছি। থ্যাংক ইউ। সো আমার হচ্ছে গবেষণার বরাদ্দ বাড়ানো। যদি ইউনিভার্সিটি এই জায়গায় সহযোগিতা না করতে পারে তাহলে আমি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে বরাদ্দ আনার চেষ্টা করব। পরবর্তীতে হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণ,
কনফারেন্স আয়োজন, সেমিনার আয়োজন, ওয়ার্কশপ আয়োজন, ফুল ফান্ডেড স্কলারশিপ এবং গবেষণার জন্য আলাদা সেল গঠন, আর বিশেষভাবে আমাদের যেটা হচ্ছে রেজিস্টার বিল্ডিংয়ে আলাদাভাবে একটা ইন্টারন্যাশনাল এডুকেশনের জন্য রাহিম, আলাদা আপনাকে একটা ধন্যবাদ। সেল আমরা গঠন আবারও করা। আপনার কাছে ফিরবো। ধন্যবাদ। এবার আপনার রায়হান উদ্দিন, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে প্রচারণায় শেষ দিন আজকে। প্রচারণার লেভেল প্লেইং ফিল্ড কেমন ছিল, কেমন সাড়া পেলেন শিক্ষার্থীদের কাছ থেকে, কি প্রতিশ্রুতি দিলেন, নির্বাচিত হলে কি করবেন? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নিউজ 24-এর বিশেষ আয়োজনে। আজকের শেষ দিন হিসেবে আমরা প্রতিদিনের মতো সকাল থেকে শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থীদের কাছ থেকে সত্যিকার অর্থে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। সবাই আমাদের সাথে হাতে হাত মিলাচ্ছেন, বুক মিলাচ্ছেন, তাদের প্রত্যাশার কথাগুলো শেয়ার করছেন, তাদের আকাঙ্ক্ষাগুলোর কথা আমাদের সাথে শেয়ার করছেন। এই জিনিসটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 36,000 শিক্ষার্থীদের দরজায় আমরা যেতে পেরেছি, তাদের প্রত্যাশার কথাগুলো শুনতে পেরেছি। যখন তাদের প্রত্যাশার কথাগুলো আমরা শুনছিলাম, তারা খুবই আবেগ আপ্লুত হয়ে আমাদের সাথে কথা বলছিলেন এবং আমাদের দিকে তারা আসলে প্রত্যাশার দৃষ্টিতে তাকাচ্ছিলেন। তারা চায় যে আমরা আপনাদেরকে নির্বাচিত করব, আপনারা যেন পূর্ববর্তীতে যে সকল নির্বাচিত প্রতিনিধি ছিল তাদের মতো আমাদের সাথে বিট্রে না করেন। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে এখনও পর্যন্ত সেই আশঙ্কাটি থেকে গেছে যে ডাকসুর কাজ আমরা বিগত সময়ে দেখেছি বড় বড় নেতৃত্ব প্রডিউস করেছে, বিগত ডাকসুতে নুরুল হক নুরের মতো নেতা প্রডিউস করেছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের ঢাকা ইউনিভার্সিটি কোনো ডেভেলপমেন্ট হয়েছে কিনা। সো সেই আশঙ্কার জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে বলছেন যে ভাই, আপনাদের বিগত 1 বছরের যে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি আমরা দেখেছি, আপনারা যেভাবে প্রত্যেকটি হলের শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করেছেন, আপনাদের এই ধারাটা যেন জারি থাকে। অর্থাৎ শিক্ষার্থীরা আমাদের যে পূর্বতন কাজগুলো রয়েছে সেই কাজগুলো দেখে আমাদের প্রতি অলরেডি তারা আশান্বিত এবং আমাদের উপর অভূতপূর্ব আস্থা তারা রাখছেন। কিন্তু ওই আশঙ্কার জায়গা থেকে তারা আমাদেরকে এই জিনিসগুলো শেয়ার করেছেন। আমরা শিক্ষার্থীদের প্রত্যেকটি কথা খুবই মনোযোগের সাথে শুনেছি এবং আমরা নোট করার চেষ্টা করেছি। যেহেতু আমরা চাই সবার বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে, যেখানে সবার ভয়েস থাকবে, যেখানে সবার আকাঙ্ক্ষার প্রতিফলন হবে, সেরকম বিশ্ববিদ্যালয় বিনির্মাণে আমরা প্রত্যাশা করছি এই যে প্রচারণাটা, এই প্রচারণাটা একটা মাইল ফলক হয়ে থাকবে। এরপরে আজকে লেভেল প্লেইং ফিল্ডের কথা যদি বলেন, আমরা প্রচারণার প্রথম দিন থেকে কিংবা এর আগের থেকেও একটা অভিযোগ বারবার দিয়ে আসছি যে প্রশাসন আসলে একটা পক্ষের পক্ষে, মানে একটা দলের পক্ষে অনেক বেশি পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। বারবার নির্বাচনী বিধি লঙ্ঘনের কথা আসছে, কিন্তু সেটার কার্যকর কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন দিচ্ছে না। একের পর এক আমরা জানি অ্যাপ্লিকেশন জমা হচ্ছে, সেগুলোর কোনো আসলে সুরাহা হচ্ছে না। অর্থাৎ আমার কথা হচ্ছে যে নির্বাচন কমিশনার রয়েছেন, তারা যদি তাদের দায়িত্ব পালন করতে না পারেন, বিধিমালাগুলো যদি প্রয়োগ করতে না পারেন, তাহলে এই বিধিমালার কাগজে কলমে থাকার কোনো অর্থ হয় না। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেভেল প্লেইং ফিল্ড নির্মাণের জন্য সবচেয়ে জরুরি ছিল এই বিধিমালাগুলোর কার্যকর প্রয়োগ এবং কঠোর পদক্ষেপ গ্রহণ যখন কোনো অ্যাপ্লিকেশন আসবে। সে জায়গায় আমরা ঘাটতি দেখতে পেয়েছি। এবং যেটা সর্বশেষ বলতে চাই সেটি হচ্ছে, মানে আমরা আসলে ইউনিভার্সিটিতে একটা একাডেমিক কালচার এখনও তৈরি করতে পারি নাই। এখনও আমাদের দাবি করতে হয় ভাত কাপড়ের জন্য, এখনও শিক্ষার্থীদের পকেটে 5,000 টাকার জন্য তাদের ঘন্টার পর ঘন্টা বাসে বসে থাকতে হয়। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রথম যে টার্গেটটা সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে একটা একাডেমিক কালচার তৈরি করা, যেখানে বসে সে চিন্তা করতে পারবে যে একটা বিশ্ববিদ্যালয়ের মৌলিক কাজগুলো কি কি এবং বহির্বিশ্বের সাথে তার ইন্টেলেকচুয়াল এক্সচেঞ্জগুলো কিভাবে হওয়া উচিত। তো আশা করছি আমরা ডাকসুতে নির্বাচিত হলে আমরা এই কাজগুলো করার চেষ্টা করব। আবার আর ফিরবো, আমরা একটু আসতে চাই হচ্ছে মোহাম্মদ আলী আপনার কাছে। আপনি সচেতন শিক্ষার্থী সংসদ থেকে নির্বাচন করছেন এবং আন্তর্জাতিক বিষয় সম্পাদক পদে নির্বাচন করছেন। প্রশ্ন হচ্ছে, আপনি আসলেও কতটুকু প্রচারণা করতে পেরেছেন, সবগুলো হলে যেতে পেরেছেন কিনা, এক শিক্ষার্থীদের কাছ থেকে কেমন সাড়া পেলেন? আসসালামু আলাইকুম। প্রথমেই নিউজ 24-কে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। তো আমরা আসলে সারার ক্ষেত্রে খুব ভালো সাড়া পাচ্ছি, কারণ আমরা যেহেতু একটা সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে দাঁড়িয়েছি, আমরা আসলে ভাগ ভাগ করে সবগুলো হলেই কভার করতে পেরেছি এবং ছাত্রদের অনেক সাড়া আমরা পাচ্ছি। কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের যে ব্যাপারটা, সেটা হচ্ছে সেই ব্যাপার নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা দেখছি অনেকেই মিছিল নিয়ে সেই নির্বাচন কমিশন অফিসে প্রবেশ করছে, অনেকেই ক্লাসরুমে গিয়ে দাওয়াত দিচ্ছে, অনেকেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু আমরা সেখানে নির্বাচন কমিশনের নীরব ভূমিকা দেখতে পাচ্ছি। এ বিষয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমরা উদ্বিগ্ন রয়েছি। এরপর আসলে আমি যদি আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হই তাহলে আমি কি করতে চাই। আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে আন্তর্জাতিক মানের শিক্ষা কারিকুলাম নিশ্চিত করা। যে ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়া উচিত ছিল
জ্ঞান এবং গবেষণার উন্মুক্ত প্রাঙ্গণ, যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে বিভিন্ন তত্ত্ব, উপাত্ত এবং তথ্যের বিশ্লেষণের মাধ্যমে নতুন নতুন আইডিয়াকে ক্রিয়েট করা, নতুন নতুন আইডিয়াকে জেনারেট করার মাধ্যমে একটি আউটকাম বেসিস শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠার কথা ছিল, সেখানে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অন্তঃসারশূন্য শিক্ষা কারিকুলামের মধ্যে এখনও আবদ্ধ হয়ে আছে। সেই জায়গা থেকে আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যেই টিচিং মেথড চালু রয়েছে সেটার নাম টিচিং মেথড, আমরা বলেছি এটাকে আমরা রিসার্চ মেথডে অ্যাপ্লাই করব। এরপরে দ্বিতীয়ত আমরা বলেছি আমরা আমাদের শিক্ষা কারিকুলামকে কর্মক্ষেত্রের সাথে সম্পৃক্ত করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম, যেমন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন বাস্তবায়ন করব, যার মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু চাকরির জন্যই প্রস্তুতি না নেয়, বরং তার একাডেমিক এক্সেলেন্সির মাধ্যমে সে যাতে করে একটি সুন্দর কর্মসংস্থানের সুযোগ পায়। জি, আমরা আপনার কাছে আবারও ফিরবো মোহাম্মদ আলী, আপনার প্রতিশ্রুতির কথা শুনছিলাম, আমরা আবারও ফিরবো। এ পর্যায়ে আমরা একটু তোফাজ্জল হক আকাশ আপনার কাছে যেতে চাই। আপনি ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে নির্বাচন করছেন, আপনি কি কি প্রতিশ্রুতি দিলেন এবং আপনি যদি নির্বাচিত হন কি কি করবেন? প্রথমত আমি ধন্যবাদ জানাই নিউজ 24-কে। আচ্ছা, আপনি আমাকে প্রথমত প্রশ্ন করলেন যে আমি কি কি শিক্ষার্থীদেরকে অঙ্গীকার বলতে হচ্ছে আমার ইশতেহার, যেটা আর কি, যেমন আমি যে কাজটি করব একটা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের উপর নির্ভর করে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীতে কোথায় যাবে, এবং একটা বিশ্ববিদ্যালয়ে যে যারা আমরা স্টুডেন্ট ভর্তি হই তাদেরকে যদি আমরা জাতি গঠনের একদম মূল মন্ত্র হিসেবে গঠন করতে পারি, তাহলেই কেবলমাত্র সম্ভব এই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়া। এই ঢাকা বিশ্ববিদ্যালয় 105 বছর হয়ে গেল, তার মানে প্রথম বাংলাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয় 105 বছর ওভার হয়ে গেল, এই বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো উন্নতি নাই। কিসের কারণে এত উন্নতি নাই? প্রথমত প্রশ্ন এটা, সেটা হচ্ছে আমাদের মানসম্মত ইন্টারন্যাশনাল সিলেবাসের কারণে। এই ইন্টারন্যাশনাল সিলেবাস নাই বিদায় আমরা প্রোগ্রাম এক্সচেঞ্জ এবং ক্রেডিট ট্রান্সফার করতে পারছি না। তার মানে প্রথমত একটা সিলেবাস যদি ইন্টারন্যাশনাল করতে চাই তাহলে এটা লাগবে 4 থেকে 5 বছর। এখন ভাই ডাকসুর যে বিষয়টা আমার ডাকসু ফর সেন্স বুট ফর সেন্স প্যানেলের মূল ইশতেহারই হচ্ছে যে ডাকসু হবে ক্যালেন্ডার ইভেন্টে। তার মানে আমরা কিন্তু ক্ষমতার জন্য এখানে আসি নাই, আমরা ক্যালেন্ডার ইভেন্টের জন্য এখানে এসেছি। প্রতি বছর 1 বছর থাকতে থাকতে যেন ডাকসুর তফসিল হয় এবং আমরা এই প্যানেল ক্ষমতায় থাকা সত্ত্বেও যেত এই ইশতেহারটা হয়ে যায়। এখন আমি তো 5 বছরের কাজটা আমি 1 বছরে করতে পারবো না, আমি জাস্ট এর রুট ম্যাপটা করে দিয়ে যেতে পারবো, যাতে পরবর্তীতে যারা এই কাজে আসবে যাতে তারা আন্তর্জাতিক সিলেবাসটা প্রণীত করতে পারে। এর মধ্যেও আমার কিছু আইডিয়া আছে, আমি 1 বছরের ভিতরে কি কি করব। 5 থেকে 7টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাথে লিখিতভাবে সইয়ের মাধ্যমে অর্থাৎ ক্রেডিট ট্রান্সফার এবং প্রোগ্রাম এক্সচেঞ্জ বাস্তবায়ন করব। এছাড়া 200+ রিসার্চ পেপার সাবমিশনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। 200+ বিদেশি গবেষক অংশগ্রহণের আন্তর্জাতিক যে ভূমিকা রাখার সেটা করব। জি, বুঝতে পেরেছি। আপনি এছাড়া প্লিজ এক্সকিউজ মি, আমাকে একটু সময় দিত। সেটা বিদেশি আগ্রাসন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি সুরক্ষা করব। যেমন আমি এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার কথাটা একটু আগ্রাসন হইতে পারে, বাট কিন্তু বিষয়টা আমি যে বিষয়টা দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই মেধার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, বাট কিন্তু এই নিউ জেনারেশনটা 1971 সালকে তারা পিছনে ফেলে দিচ্ছে। আমি এই জিনিসটা আমি দেখতে পারতেছি। তার মানে পাকিস্তান পন্থীগিরি বাদ দিয়ে আমরা বাঙালি, যে জায়গা থেকে আমাদের বাঙালির উৎপত্তি, আমি এই বাঙালির মেন্টালিটি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে সুপরিচিত করতে চাই। এটাই আমার আন্তর্জাতিক। আকাশ, আপনাকে ধন্যবাদ। আমরা আবার ফিরবো আপনার কাছে। লক্ষ্য আমরা একটু মোহাম্মদ নাইমুদ্দিন আপনার কাছে যেতে চাই। আপনি প্রতিরোধ পর্ষদ থেকে আন্তর্জাতিক বিষয় সম্পাদক পদে নির্বাচন করছেন। একেবারে ব্যাপক হাইপ উঠেছে কয়েকটা প্যানেলের প্রতি। সেই জায়গায় আপনি আসলে কতটুকু হাইপ তুলতে পারলেন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা কেমন করলেন, কি কি প্রতিশ্রুতি দিলেন শিক্ষার্থীদেরকে? আসলে প্রতিশ্রুতি কিন্তু বিভিন্ন প্যানেল এবং বিভিন্ন প্রার্থীরা দিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে যদি বলি যে আসলে ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র আসলে শিক্ষার্থীদের পূর্ণ ক্ষমতা নিশ্চিত করে না। তার মূল কারণটা কি? ডাকসুর যে প্রধান হিসেবে থাকবে, আগে এই সমালোচনার পরে ভিসি থেকে সরায় সিন্ডিকেটের কাছে দেওয়া হয়েছে, কিন্তু দিন শেষে আসলে শিক্ষার্থীদের পূর্ণ ক্ষমতা এখানে নিশ্চিত করা হয়নি। অর্থাৎ যখন তখন চাইলেই ডাকসুটাকে ভেঙে দেওয়ার এখতিয়ার কিন্তু শিক্ষার্থীদের না, অর্থাৎ এই প্রশাসনের হাতে। এবং আমরা এই ডাকসুটাকে রাষ্ট্র বিচ্ছিন্ন কোনো দ্বীপ মনে করি না, আবার এই রাষ্ট্রটাকে আন্তর্জাতিক পরিমণ্ডল বিচ্ছিন্ন কোনো দ্বীপ মনে করি না। সেই জায়গা থেকে চিন্তা করি, আমার যে পদ, সেই পদের জায়গায় দেখবেন যে ওখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক সম্পাদক পদে যদি কেউ প্রতিনিধিত্ব করে, মনোনীত হয়, সে সেমিনার, কুইজ, বৈদেশিক যে শক্তি তাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সার্বভৌমত্ব রক্ষা করবে। এখন দেখেন, বরাবরই
এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যদি দেখি যে সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকার আসলে মার্কিন সাম্রাজ্যবাদের মদদে তৃতীয় শক্তির এবং সেনা সমর্থিত সরকার। এবং এই সরকার ক্ষমতায় আসার পর দেখলাম যে আমাদের দেশের বন্দর করিডর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ যদি জাতীয় স্বার্থ, আমার দেশের স্বার্থটাকে যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে সেখানে আমি আসলে আন্তর্জাতিক সম্পাদক পদ ধারণ করে আমি সার্বভৌমত্ব রক্ষা করব কিভাবে? যদি ভারতের সাথে যদি নতজানু পররাষ্ট্রনীতি মেনে চলে, এখনও যদি অসম যে চুক্তিগুলো আছে সেগুলো যদি এখনও প্রকাশ না করে, আবরার হত্যাকাণ্ড ঘটেছিল ইলিশের প্রতিবাদে, ইলিশ দেওয়া নিয়ে প্রতিবাদ করার কারণে, দেখলাম এই সরকার ক্ষমতা আসার পর আম পাঠানো হলো। এবং আমাদের ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক মহল তারা বরাবরই কিন্তু দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলে যায়, কিন্তু ভারত বিরোধিতার যে কর্মসূচি তাদের নেই। আমরা যদি দেখি মোদি যখন নির্বাচিত হয় তখন কিন্তু সে 17 না 19 সালে যখন নির্বাচিত হয় তখন কিন্তু তাকে কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। এখন যেটা বলতেছিলেন যে আমার কাজটা কি হবে, আমার কাজ হচ্ছে শিক্ষার্থীদের এইটুকু কনসিয়াসনেস বিল্ড করা যে আসলে ডাকসু একটা ন্যূনতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে শিক্ষার্থীদের গণতান্ত্রিক দাবি দেয়, কিন্তু এটা পুরোপুরি অধিকার নিশ্চয়ন করতে পারে না। কারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গিও আছে যে আসলে কারা প্রতিনিধিত্ব করতেছে তাদের প্রতি কিন্তু আস্থা নাই, কারণ এতদিন তারা সন্ত্রাসী এবং ফ্যাসিবাদী যে ছাত্র রাজনীতি সেটা তারা দেখে অভ্যস্ত। আমরা চাই যে আমাদের যে শিক্ষানীতির উপরে যে সাম্রাজ্যবাদী IMF বিশ্ব ব্যাংকের যে হস্তক্ষেপ আছে এবং এর মধ্যে দিয়ে UGC যে শিক্ষাকে বাণিজ্যিকরণ করে নিয়ে যাচ্ছে, এবং এর কারণে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না, তো আমার গ্রামের কৃষক শ্রমিক তাদের সন্তানরা তো পড়তে পারতেছে না, বিশ্ববিদ্যালয় গণ্ডি পর্যন্ত আসতে পারতেছে না। শিক্ষার্থী হিসাবে আমাদের দায়িত্ব শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক যেমন থাকবে বৈষয়িক দাবি দেওয়া, একই সাথে সামগ্রিক দৃষ্টিভঙ্গিও আমাদের দরকার, যাতে শিক্ষার বাণিজ্যকরণ রুখে একটা উৎপাদনমুখী গণতান্ত্রিক বৈজ্ঞানিক একই ধারা এবং ধর্মবিযুক্ত একটা শিক্ষানীতি আমরা কায়েম করতে পারি। ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে ফিরবো। আমরা যেতে চাই আকিব হাসান আপনার কাছে একই প্রশ্ন, সেটি হচ্ছে যে শেষ মুহূর্তে এসে একা, যেহেতু আপনি কোনো প্যানেল থেকে না স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন, সবগুলো হলে পৌঁছাতে পারছেন কিনা, আপনি কেন এই পদটাকে বেছে নিলেন, অর্থাৎ আন্তর্জাতিক বিষয় সম্পাদক পদ কেন বেছে নিলেন, কি করবেন? আচ্ছা, ধন্যবাদ নিউজ 24-কে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। আপনার যেটা প্রশ্ন ছিল যে আমি একজন আমি স্বতন্ত্রভাবে এই পদে লড়তে গিয়ে আমি ডোর টু ডোর পৌঁছাতে পারছি কিনা, তো এই জিনিসটা আসলে আমি প্রথমেই বলবো যে খুবই টাফ একজন স্বতন্ত্র প্রার্থীর জন্য, যে 40,000 শিক্ষার্থীর কাছে ডোর টু ডোর যাওয়া এবং তাদেরকে অ্যাক্সেস করা। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি অনুষদ বা প্রত্যেকটি বিভাগের শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু আসলে সবগুলো হল আমি সত্যি কথা বলতে কভার করতে পারিনি। নানা ধরনের জটিলতা, নানা ধরনের লিমিটেশন ছিল আমার সাইড থেকেও, যেহেতু আমার কাছে অন্যান্য প্যানেলের মতো ম্যান পাওয়ার নেই, আমার কাছে অন্যান্য প্যানেলের মতো টাকা পয়সা নেই, আমার কাছে সাপোর্ট নেই অন্যান্য ধরনের, তো আমি স্বাভাবিকভাবেই এতগুলো স্টুডেন্টকে 40,000 শিক্ষার্থীকে রিচ করা আমার পক্ষে পসিবল না। দ্বিতীয় কোন প্রশ্নটা যেন ছিল আপনার? কেন এই পদকে বেছে নিলেন নির্বাচনের জন্য, কি করতে চান? আচ্ছা, আমি প্রথমেই বলে রাখি যে আমার বিভাগ হচ্ছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, এবং আমি আমার ডিপার্টমেন্টের একজন টপার হিসেবে আছি। আমার একাডেমিক এক্সেলেন্সের জায়গা থেকে আমি মনে করেছি যে আমার জন্য এই পদটি আসলে সবচেয়ে উপযুক্ত। আমার বিভাগ থেকে যত ধরনের সেমিনার বা কনফারেন্স আয়োজন করা হয়, স্যাররা আমার প্রতি আস্থা রেখে এই প্রোগ্রামগুলো নামান, এবং আমি মনে করছি আমি যদি এই পদে নির্বাচিত হই তাহলে আমি আরও বড় পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য এই ধরনের প্রোগ্রামগুলো, সেমিনার বা কনফারেন্স বা এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো আয়োজন করতে পারবো। আমার পোর্টফোলিও নিয়ে আমি কিছু জিনিস বলি। আমি টিএসসি কেন্দ্রিক একটি মানুষ। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির 5টি ক্লাবের সাথে এখনও আমার যাতায়াত আছে, এবং আমি অনেকগুলো ক্লাবের এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করেছি। ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির অ্যাসিস্ট্যান্ট পাবলিকেশন সেক্রেটারি ছিলাম। ঢাকা ইউনিভার্সিটির ব্যান্ড সোসাইটির হয়ে আমি অনেকগুলো কনসার্ট নামিয়েছি। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি চেস ক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আছি। সো অর্গানাইজার হিসেবে কীভাবে শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করতে হয়, কীভাবে প্রোগ্রাম নামাতে হয়, এবং বিভিন্ন মানুষের সাথে কীভাবে নেটওয়ার্কিং ক্রিয়েট করতে হয়, কানেকশন বিল্ড আপ করতে হয়, সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি যথেষ্ট উপযুক্ত। এবং আমার বিভাগ যেহেতু শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, গত 4 বছরে যে পড়াশোনাগুলো করেছি, এবং আমাদের দেশের সাথে আমাদের অন্যান্য বহিরাঙ্গনের যে দেশগুলো আছে তাদের এমবেসিগুলোর সাথে আমার যথেষ্ট কানেকশন আছে। প্যালেস্টাইন এমবেসির পক্ষ থেকে আমি কাজ করি প্রায় সময়ই, এবং অন্যান্য এমবেসির প্রোগ্রামগুলোতে আমি নিয়মিত যাচ্ছি। সুতরাং আমি নিজেকে এই দিক থেকে উপযুক্ত মনে করছি।
জি, তার মানে আপনি হচ্ছে আপনার এই যোগাযোগটা বা কানেক্টিভিটিটা কাজে লাগাতে চান। আমরা এই পর্যায়ে আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, ফিরছি বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডাকসু নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে। আমরা শুনছিলাম প্রার্থী যারা রয়েছেন তারা আসলে কিভাবে কাজ করছেন, তারা নির্বাচিত হলে কী কাজ করবেন সেসব প্রতিশ্রুতির কথা শুনছিলাম। আমরা সেই আলোচনায় আবারও ফিরতে চাই। আমরা মুস্তাকিম রাহিম আবারও আপনার কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে 105 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাধীনতার পরে 54 বছর, প্রাচ্যের অক্সফোর্ড এবং বাংলাদেশের সবচেয়ে রিনাউন্ড বিশ্ববিদ্যালয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। আসলে আমরা কি রিনাউন্ড বিশ্ববিদ্যালয় হতে পেরেছি? বিশ্বের আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় কেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে করা গেল না? জি, আপনি যেটা বললেন যে আমারও প্রশ্ন সে জায়গাতেই আসলে, যে আমরা 105 বছর পার করে বা স্বাধীনতার পরে আজকে 54 বছর পরে এসে আমরা এখনও দেখি যে আমার ইউনিভার্সিটি সেই 80 সালের সিলেবাসে এখনও পরিচালিত। আমার ইউনিভার্সিটি, আপনি যদি আমার জায়গা থেকে যদি আমি বলি, আমার সেই সৌভাগ্য হয়েছে আমি প্রায় বিশ্বের 5-6টা কান্ট্রি ভিজিট করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য মালয়েশিয়া, তুর্কি, ইউএসএ, কানাডা অ্যান্ড হচ্ছে আপনার লাইক দুবাইতে পর্যন্ত এখন যেই লেভেলের ইউনিভার্সিটিগুলা আমার আমেরিকান, তারপর ইউকে, ইউরোপিয়ান বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস খুলতেছে দুবাইতে। সো তারা তাদের এডুকেশনকে যেভাবে গ্রো আপ করতেছে, মিডল ইস্ট যেভাবে এডুকেশনকে গ্রো আপ করতেছে, আমরা কেন সেটা পারতেছি না? তো এখন আসলে আমাদেরকে আমাদের শিক্ষকরা যেটা শোনায় যে আমরা বরাদ্দ পাই না, আমরা আমাদের রিসোর্সের অভাব, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে কি আমাদের হচ্ছে ইচ্ছার অভাব, সদিচ্ছার অভাব। যদি আজকে আমাদের প্রশাসন সদিচ্ছা থাকে, তারা যদি চায় যে না আমরা আমাদের ইউনিভার্সিটিকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাব, দেখেন আমার যদি ইচ্ছা থাকতো, সদিচ্ছা থাকতো, আজকে আমার ইউনিভার্সিটির গবেষণা বরাদ্দ মাত্র 2.8%। এটা কি একটা রিনাউন্ড ইউনিভার্সিটির গবেষণা বরাদ্দ হতে পারে? কখনোই না। আপনি আজকে আমার ইউনিভার্সিটিকে সরকার বরাদ্দ দিচ্ছে 1035 কোটি টাকা, এর মধ্যে আপনি মাত্র গবেষণার জন্য রাখতেছেন 21-22 কোটি টাকা বা 27 কোটি টাকা। তো এরকম গবেষণা বরাদ্দ দিয়ে বা আপনার রিসার্চ ফ্যাসিলিটি না দিয়ে, আপনার ল্যাব ফ্যাসিলিটির এত অভাব, আপনার ক্লাসরুমে আমরা দেখি কলা ভবনের কিছু ক্লাসরুম আছে 150 জন 200 জন পর্যন্ত একসাথে ক্লাস করে। তো আপনার সেই পারিপার্শ্বিক সব কিছুকে চেঞ্জ আনতে হবে। আপনার সিলেবাস, আপনার কারিকুলাম, আপনার ক্রেডিট সিস্টেমকে পরিবর্তন করলেই আমরা অ্যাকচুয়াল রিনাউন্ড এবং গ্লোবালি রিনাউন্ড একটা ইউনিভার্সিটিতে পৌঁছাতে পারবো, এটা আমার বিশ্বাস। মুস্তাকিম রাহিম, আপনাকে ধন্যবাদ। আমরা রায়হানুদ্দিন আপনার কাছে ফিরতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। আসলে কি আমরা প্রাচ্যের অক্সফোর্ড হতে পেরেছি? যদি হতে না পারি, কেন পারলাম না? আচ্ছা, আমি খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলবো আর কি। সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, তাহলে আপনাকে একটা প্রশ্ন যদি আমি করি যে বাংলাদেশে আসলে শিক্ষার কোনো প্রয়োজন আছে কিনা। ধরেন বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে যারা বিসিএস ক্যাডার হয়ে সচিবালয়ে যান, বিভিন্ন প্রশাসক হন, তারা আলটিমেটলি ওই রাজনৈতিক দলের কোনো নেতা কিংবা কর্মীর মাধ্যমে শাসিত হয়। অর্থাৎ সে যখন দেখে যে তার পড়াশোনার 2 পয়সার কোনো মূল্যও নাই, আলটিমেটলি গিয়ে তাকে রাজনৈতিক দলের কিংবা ক্ষমতাসীন দলের পা চাটতে হয়, তখন সে আর পড়াশোনার আর্জেন্সিটা ফিল করে না। এক। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে কার্যত পড়াশোনার কোনো ভ্যালিউ আছে কিনা? নাই। আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করার পরে আপনাকে ওই নেতার পেছন পেছন ঘুরতে হয়, কিংবা কর্পোরেট যারা অলিগার আছে তাদের পেছন পেছন ছুটতে হয়। অর্থাৎ আপনার এখানে কতটুকু যোগ্যতা আছে, গবেষণার দক্ষতা আছে, এই জিনিসটাকে ভ্যালুই দেওয়া হয় না। এখানে দেখা হয় আপনি কোন দলের প্রতি অনেক বেশি আস্থাশীল, সেই দল আপনাকে নিয়োগ দিচ্ছে। সুতরাং ওভারঅল একটা রাষ্ট্রের চিন্তা যদি আমরা করি, বাংলাদেশ রাষ্ট্রে অ্যাজ এ কান্ট্রি হিসেবে কখনো এডুকেশনের আর্জেন্সিটা ফিল করে না। এক। দ্বিতীয়ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কখন আসলে শিক্ষার পরিবেশটা তৈরি হয়, যখন দেখে ওই শিক্ষার্থী গবেষণা এক্সিলেন্স অর্জন করার পরে ওই এক্সিলেন্সের উপর ভিত্তি করে তাকে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ঢাকা ইউনিভার্সিটিতে কি হয়, রং দেখে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আপনি কি সাদা দলের নাকি নীল দলের, আপনি কোন দলের চাটাচাটি করেন সেটার উপর ভিত্তি করে আপনাকে টিচার নিয়োগ দেওয়া হয়। মানে আমি আমার শব্দ চয়নের জন্য খুবই দুঃখিত, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি, গত 105 বছরেও আমরা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে পারি নাই। ফলে আমাদের শিক্ষার্থীরা কখনো এই পড়ালেখার আর্জেন্সি ফিল করে না। তৃতীয়ত, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন আসে, সে চিন্তা করে আমি এখানে এসে মুক্ত বুদ্ধি চর্চা করব। কিন্তু দেখেন, যখন সে দেখে শিক্ষক হওয়ার জন্য তার রাজনৈতিক দলের ব্যাকআপ লাগবে, বাংলাদেশ রাষ্ট্রের কোন একজন বড় আমলা হতে হলে তার রাষ্ট্রের ব্যাকআপ লাগবে কিংবা দলের ব্যাকআপ লাগবে,
তখন এই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে সে সত্য কথাটি বলার সাহস পায় না, সে একটা প্রশ্ন তোলার সাহস পর্যন্ত পায় না। অর্থাৎ আপনি একটা বিশ্ববিদ্যালয়ে ভয়ের সংস্কৃতি তৈরি করে আবার তার মাধ্যমে আপনি একটা ডিসকোর্স তৈরি করতে চান, বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ তৈরি করতে চান, জি। এই জিনিসটাই কন্ট্রাডিক্টরি। রায়হান, আপনি বলতে সর্বশেষ চাচ্ছেন- একটা কথা জাস্ট বলবো, সেটা হচ্ছে মানে একটা ইউনিভার্সিটি গঠিত হয় রাষ্ট্রের প্রয়োজনে। রাষ্ট্র আমার কাছ থেকে কি চায়? গত 50 বছর আমরা রাষ্ট্রকে দিয়েছি কিছু পলিটিক্যাল অ্যাচিভমেন্ট, আমরা সেই পলিটিক্যাল অ্যাচিভমেন্টগুলোকে মানে গ্লোরির সাথে ধারণ করি। আনফর্চুনেটলি রাষ্ট্র যেহেতু আমার কাছ থেকে কোনো গবেষণাই চাচ্ছে না, কোনো একাডেমিশিয়ান চাচ্ছে না, তো আমি রাষ্ট্রকে গবেষণা প্রডিউস করতে বাধ্য না। জি, ফলে রায়হান। রাষ্ট্রের যে মানে সমস্যাটা, এই সমস্যাটা পুরো ইউনিভার্সিটিগুলোতে রায়হান, আমার আপনাকে কাছে ধন্যবাদ। আমরা ইনফ্লুয়েন্স করছে। মোহাম্মদ আলী আপনার কাছে ফিরতে চাই। রায়হানের একটা কথা ধরি, সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা অনেকটা রাজনৈতিকভাবে হয়। একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় তৈরি করার ক্ষেত্রে শুধু কি এই টিচার নিয়োগ প্রক্রিয়াটাই প্রধান বাধা, না আরও কোনো বাধা আছে বলে আপনি মনে করেন? না, মূলত শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বাধা না। আমি আসলে একটি উদ্ধৃতি দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ আজম স্যার বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয় না, বরং এটি একটি উন্নত মানের কলেজ। এখন এই বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় হওয়ার পিছনে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে? আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় হওয়ার পিছনে রাষ্ট্র প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমরা দেখেছি 1971 সাল থেকে যারাই এদেশে ক্ষমতায় এসেছে তারাই তাদের রাজনৈতিক হীন স্বার্থকে চরিতার্থ করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করেছে, যার কারণে আমরা দেখেছি গেস্ট রুম, গণরুম কালচার এবং আবাসন সংকটের নামে একজন শিক্ষার্থীর মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। এজন্য আমরা মনে করি শুধু শিক্ষক রাজনীতি এখানে বড় ফ্যাক্টর নয়, বরং ওই ওভারঅল অপসংস্কৃতির যে রাজনীতিটা রয়েছে সেটি এখানে একটি বড় বাধার সৃষ্টি করেছে। এর একটি অন্যতম প্রক্রিয়া হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাঠামোকে রাজনৈতিক আধিপত্য বিস্তারের মাধ্যমে একটি নতজানু শিক্ষা ব্যবস্থায় পরিণত করা হয়েছে। সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা উত্তরণের জন্য বলেছি আমরা টিচিং মেথড থেকে রিসার্চ মেথডে উন্নীত করতে চাই। জি, মোহাম্মদ আলী আপনাকে ধন্যবাদ। আমরা ফিরতে চাই আকিব হাসান আপনার কাছে। সেটি হচ্ছে যে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশের শিক্ষার্থীরা চায়, কারণ তারা যেহেতু আন্তর্জাতিকভাবে পড়াশোনা করতে যায়। এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় করার জন্য কি কি দরকার, যেটা আপনার কাছে মনে হয়েছে? জি, আপনাকে প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। প্রথমেই আমি একটা জিনিস বলে নিতে চাই যে যেই বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের বেসিক হিউম্যান রাইটসগুলো নাই, সেই বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কেন? ন্যাশনাল মানেরই তো একটা বিশ্ববিদ্যালয় হতে পারলো না। আমি চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী। প্রথম বর্ষ থেকে আমার অনেক বন্ধুকে দেখে আসতেছি যে ওরা অভিযোগ করে যে বন্ধু আমি তো রাতে ঘুমাইতে পারি নাই, আমার বিছানায় ছারপোকা। বন্ধু আমি তো খাবার খাইতে পারি না, ক্যান্টিনের খাবার খাইতে পারি না, ডালের যেই পরিমাণ দেয় বা ডাল যেভাবে রান্না করে ওটা পানি ছাড়া আর কিছু থাকে না। তোরা ভাতের সাথে ডালটুকু পর্যন্ত যেখানে খেতে পারে না, রাতে যেখানে ঘুমাতে পারে না শিক্ষার্থীরা, যেখানে বেসিক রাইটসটুকু নাই, রমজান মাসে 30 টাকার খাবার 40 টাকার খাবার 80 টাকা 90 টাকা হয়ে যায়। এগুলোর বিরুদ্ধে গত 3-4 বছরে আমরা আওয়াজ তুলেছি। আমাদের বিশ্ববিদ্যালয়টাকে নিরাপদ ক্যাম্পাসে পরিণত করার জন্য 2022 সালের শেষের দিকে আমরা আন্দোলন করেছি। তৎকালীন ভিসি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সিটি কর্পোরেশন এবং রাজুকের সাথে সমন্বয় করে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে একটি নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবে, কিন্তু উনি সেই জিনিসটা করতে ব্যর্থ হয়েছে এবং যতবার যত ধরনের ভিসি এসেছে সবাই দলীয় রাজনীতির পেছনে ছুটেছে এবং তাতে করে দলীয় স্বার্থ এবং দলীয় পারপাসই সার্ভ হয়েছে, শিক্ষার্থীদের কোনো পারপাস আসলে সার্ভ হয়নি। আমি এই জন্য বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল কোনো বিশ্ববিদ্যালয়ের ধারে কাছেও নেই। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে ফিরবো। নাইমুদ্দিন আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে আপনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে যা হওয়ার কথা ছিল, এই দেশের মূলনীতিতে যা কথা ছিল সেভাবে আসলে অনেক জায়গায় হয়নি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন আসলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছে, নামের প্রতি কি বিশ্ববিদ্যালয় সুবিচার করতে পেরেছে আন্তর্জাতিকভাবে? দেখেন, আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম যেটা বলা হচ্ছে, শিক্ষাক্রম তো আন্তর্জাতিক মানেরই ধরতে গেলে। কিভাবে? আমার দেশের যে শিক্ষার্থীরা, কথা কি শোনা যাচ্ছে? আমার দেশের শিক্ষার্থীরা কি হবে, পড়াশোনা শেষে মানে ওই সাম্রাজ্যবাদী শক্তিগুলোরই কেরানি তৈরি হবে। অর্থাৎ আমার দেশের যে মেধা শক্তিগুলোকে, আমি দেশে উৎপাদনমুখী শিক্ষার সাথে, যেহেতু আমার শিক্ষা ব্যবস্থা যেহেতু উৎপাদনমুখী না, সে কারণে দেখা যায় আমার দেশের ব্যাপক মেধাশক্তি বিদেশে চলে যায়।
আমার দেশের মেধাশক্তিগুলোকে আমরা ব্যবহার করতে পারি না আমাদের দেশের জনগণের জন্য। আবার যদি দেখি যে শিক্ষা ব্যবস্থাটা তো গণমুখী না, আপনি বা আমি যে পড়াশোনা করছি নৃবিজ্ঞানে বা এক একজন এক এক সাবজেক্টে পড়াশোনা করছে, সে পরবর্তীতে দেখা যায় আমলা হওয়ার জন্য দৌড় তার চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লাইব্রেরি, সেখানে শিক্ষার্থীরা শিক্ষার যে চর্চা সেটা করবে, সেটা না, সেটা দেখা যায় কি বিসিএস এর পড়ার জন্য সবাই লাইন ধরে দাঁড়ায় আছে। এখন এটা তো শিক্ষার্থীদের দোষ দিয়ে লাভ নাই যে তোমাদের দোষ, তোমরা কেন এটার পিছিয়ে ছুটছো। বিকল্প যে ব্যবস্থা সেটা তো আমরা তৈরি করতে পারি নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন যে মানে উৎপাদনমুখী না, অর্থাৎ পড়াশোনা করে চাকরির নিশ্চয়তা নেই, বেকারত্ব সমস্যা সবসময় লেগেই থাকবে। কারণ এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি করে রাখে। একই দুই ভাইয়ের মধ্যে দেখবেন প্রতিযোগিতা যে কে চাকরিটা পাবে। আমরা যেহেতু উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই, যেটা আসলে শিক্ষা লাভ করে আমি আমার দেশের উৎপাদন ব্যবস্থার সাথে খাপ খাওয়ানো একটা শিল্প ব্যবস্থাও যে গড়ে উঠবে, এরকম কিন্তু না। আমাদের শিল্প ব্যবস্থাটা কি দেখবেন, গার্মেন্টস শিল্প, যেটাকে আমি বল যে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর শিল্প, কিন্তু সেই গার্মেন্টস শিল্পটা কি বৈদেশিক শক্তিগুলোর সস্তা শ্রম যে দেওয়া, সেটার একটা কারখানা। তার মানে আমরা হচ্ছে চাকরিমুখী হচ্ছি, আসলে গবেষণা বা আন্তর্জাতিক মানের যে টেন্ডেন্সি থাকা দরকার সেটা আমাদের নাই, যার ফলে আমরা এদিকে আস্তে আস্তে দাবিত হচ্ছে। আমরা আবারও আপনার কাছে ফিরবো। আমরা একটু আসতে চাই আকাশ আপনার কাছে। সেটি হচ্ছে একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করতো, যত দিন যাচ্ছে সেই শিক্ষার্থী কমে যাচ্ছে। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী কমে যাচ্ছে? আপনি যেহেতু আন্তর্জাতিক পদে নির্বাচন করছেন, এটার মূল কারণটা কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আমাকে প্রশ্নটি করার জন্য। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদেশি শিক্ষার্থীরা আর আগের মতন অভিমুখ নেই, এটা হচ্ছে একটি কথা। রিজন হচ্ছে এই যে বললো যে আমার একজন ভাই বললো কিছুক্ষণ আগে যে আমাদের যে মৌলিক যে নিডস যেগুলা, এগুলাই তো আমাদের মাঝে নাই। তাহলে একজন আন্তর্জাতিক মানের স্টুডেন্ট ধরেন ইউএসএ থেকে বা ইউরোপ থেকে বা আদার্স একটা কান্ট্রি থেকে আসলো আমার বাংলাদেশে, এসো সে তো শান্তিতে থাকতে হবে। তার খাবারের সমস্যা, তার দেশের মধ্যে যে খাবারের গুণগত মান, বাংলাদেশের মধ্যে খাবারের গুণগত মান তো নাই, পুষ্টি গুণাগুণ নাই, থাকতে সমস্যা, যাতায়াতের সমস্যা, নয়েজ পলিউশন, নিরাপত্তা নাই। আন্তর্জাতিক মানের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি স্টুডেন্টের নিরাপত্তা আছে, জীবনের নিরাপত্তা আছে। একটি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সামনে সে জাতি এবং দেশকে এবং বিশ্বকে ভালো কিছু দেবে, তার মধ্যে দিয়ে জিনিসটা নাই। সেজন্যই হচ্ছে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশ থেকে একটি মানে ওনারা আগের মতন এখানে আসতেছে না, আর এটাই মেইন কারণ। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো, ফিরছি বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডাকসু নিয়ে নিউজ 24-এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং অন্য ক্যান্ডিডেটদের সাথে, যারা তাদের নিজেদের মতামতের কথা আমাদের সাথে তুলে ধরছেন। আমরা এবার একেবারে শেষ মুহূর্তে চলে আসছি, 1 মিনিট করে বলবেন। আমরা রায়হান উদ্দিন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যদি নির্বাচিত হন, আপনি যে পদে নির্বাচন করছেন, প্রথম 1 মাসে আপনি কোন কোন কাজগুলো প্রায়োরিটি দিয়ে করবেন? খুবই বেসিক কিছু কথা। প্রথমত হচ্ছে আমরা একটা গরিবের দেশে থাকি, একেবারে গরিব সংক্ষেপে বিশ্ববিদ্যালয়, সেজন্য আমাদের যেটা ইনশিওর করতে হবে সেটা হচ্ছে একটা একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে এটাকে নির্মাণ করার জন্য এখানকার যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, সেই ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের মত বিনিময় দরকার, একটা সহাবস্থানের পরিবেশ দরকার। সেই পরিবেশটা নিশ্চিত করে আমরা সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে একটা একাডেমিক ইনস্টিটিউশন তৈরি করার জন্য যে রূপরেখা, সেই রূপরেখা উপস্থাপন করতে চাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে আসার পর শিক্ষার্থীদের যে বেসিক স্কিলগুলো প্রয়োজন হয়, যেমন আমরা কলেজে থাকতে কখনো প্রেজেন্টেশন দিই না, আমাদের ভাইবা ফেস করতে হয় না, এই বেসিক স্কিলগুলো যেন একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের শুরুতে এসে পাই, সেই জিনিসটা আমরা নিশ্চিত করব। 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের ব্রিটিশ কাউন্সিল রয়েছে এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট রয়েছে। এই 2টা ইনস্টিটিউটকে আমরা কিভাবে শিক্ষার্থীদের উপকারে ব্যবহার করা যায় সেই বিষয় নিয়ে চেষ্টা করব, এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটকে প্রকৃত অর্থে আমরা আধুনিক করে গড়ে তোলার জন্য একটা রূপরেখা উপস্থাপন করব। আমরা আপনাকে ধন্যবাদ। আমরা মোস্তাকিব মাহমুদ রাহিম আপনার কাছে শুনতে চাই একেবারে অল্প সময়, সেটি হচ্ছে আপনি যদি নির্বাচিত হন এই পদে, প্রথম 1 মাসে কোন কাজগুলো বেশি প্রায়োরিটি দিয়ে করবেন? ধন্যবাদ। আসলে 1 মাসের টাইমলাইনটা অনেক ছোট হয়ে যায় আমার জন্য, কারণ আমারগুলো হচ্ছে একটু লেন্দি প্রসেসিং। সে জায়গা থেকে যদি আপনি বলেন যে আমি প্রথমত ইউনিভার্সিটির সাথে কথা বলে আমার বাজেটটা জানতে হবে, যে আমার পদের জন্য বাজেট কত নির্ধারণ করা হয়েছে, দেন সেটার উপর বেসিস করে আমি 1 মাস না, অ্যাকচুয়ালি আমি 3 মাস করে একটা প্ল্যান করতে চাই। সেই জায়গা থেকে প্রথমত আমার যে ফোকাসিং 2-3টা পয়েন্ট আছে, আগেও বলেছি যে আমার ক্রেডিট
ক্রেডিট যেটা কারিকুলাম প্রণয়ন, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির সাথে বসা, ওনাদের সাথে কথা বলা, বা আন্তর্জাতিক যে ইউনিভার্সিটিগুলোর সাথে আমার কন্ট্যাক্ট আছে বা ওনাদের সাথে যেগুলোর সাথে আমি নেটওয়ার্কিং ক্রিয়েট করতে পারবো, সেগুলোর কারিকুলামের সাথে একটা সামঞ্জস্য রেখে ইউনিভার্সিটিকে সেটা প্রস্তাব দেওয়া যে আমরা এভাবে আগাতে পারি। আর পাশাপাশি যেটা বললাম যে ঢাবির ক্যাম্পাসে দেশের সর্ববৃহৎ একটা আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করার জন্য আমি প্রস্তুতি শুরু করব। মোস্তাকিম রাহিম, আপনাকে ধন্যবাদ। আমরা মোহাম্মদ আলী আপনার কাছে ফিরতে চাই। আপনি যদি এই পদে নির্বাচিত হন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় করার জন্য প্রথম কোন কাজগুলো বেশি প্রাধান্য পাবে? ধন্যবাদ। আমি প্রথমত আন্তর্জাতিক মানের শিক্ষা কারিকুলামের জন্য কাজ করব। এরপরে আমাদের শিক্ষা কারিকুলামকে কর্মক্ষেত্রের সাথে সম্পৃক্ত করার জন্য বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করব। এরপরে আমরা স্কলারশিপ নিয়ে রেজিস্টার বিল্ডিংয়ের যেই দৌরাত্ম্য সেটাকে কমিয়ে আনবো, এবং 1 বছরের মধ্যে রেজিস্টার বিল্ডিং ডিজিটালাইজেশন প্রক্রিয়া যদি লেন্দি হয়, সেক্ষেত্রে আমরা একটি হটলাইন ইউজ করব, সেখানে স্কলারশিপ সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করা হবে। আমরা আপনার কাছে আবারও ফিরবো, সময় স্বল্পতার কারণে শুনতে পারছি না। আমরা আকাশ আপনার কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে, আপনি যদি নির্বাচিত হন এই পদে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করার জন্য কি করবেন? আপনি একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করার জন্য একেবারে অল্প সময় আপনি এই পদে নির্বাচিত হলে কোন কাজগুলো করবেন এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করার জন্য বলতেছে? একেবারে অল্প সময়। আচ্ছা, আমি প্রথমত 1 মাসের জন্য যে কাজটি করব, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যে আইএলস, জিআরই, টোফেল এগুলা করতে তো একটা পরিমাণ টাকা লাগবে। ওই টাকাটা বিভিন্ন সংস্থার সাথে আমি যোগাযোগ করে এবং বিভিন্ন কমিউনিকেশন করে বাইরে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বায়ু বোনেরা সারা পৃথিবীতে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে তাদের সাথে একটা ফান্ড কালেকশন করে তাদেরকে আমি বিশেষ করে ফ্রি ভাবে যাতে করতে পারি। ধন্যবাদ। আমরা পুরোটা শুনতে পারলাম না, আমরা আবারও ফিরবো, আপনি তখন বলেন, আপনি সময় পাবেন। আমরা মোহাম্মদ নাইমুদ্দিন আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে আপনি যদি এই পদে নির্বাচিত হন কি করবেন, কোন কাজগুলোকে বেশি প্রায়োরিটি দিবেন? আমি প্রথমতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গঠনতন্ত্রটা আছে, ডাকসুর গঠনতন্ত্রে আন্তর্জাতিক সম্পাদক পদের যে কর্মসূচি, যে লিমিটেড স্ট্রাকচার্ড একটা ফ্রেমওয়ার্ক, সেটা থেকে বের হওয়ার জন্য শিক্ষার্থীদের মধ্যে কনসাস বিল্ড আপ করবো। সেই জায়গা থেকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বৈদেশিক সাম্রাজ্যবাদী এবং ভারতীয় সম্প্রসারণবাদী যে হস্তক্ষেপ আছে সেটার বিরুদ্ধে আমাদের আওয়াজটা জোরালো থাকে। জি, মোহাম্মদ নাইমুদ্দিন, আপনাকে ধন্যবাদ। আমরা ফিরতে চাই আকিব হাসান আপনার কাছে। আপনি যদি এই পদে নির্বাচিত হন, কোন কাজগুলোকে বেশি প্রায়োরিটি দিবেন প্রথম 1 মাস বা 2 মাসে? একবার অল্প সময়। জি, প্রথমে 1 মাস বা 2 মাস খুবই অল্প সময় হয়ে গেলেও আমি প্রথমে যে কাজটি করব, যে শিক্ষার্থীদের কাছে শিক্ষার্থীদের জন্য একটি প্রোগ্রাম নামাবো এবং তারা কোন কোন সেক্টরে আমার কাছ থেকে প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষার জায়গাগুলো আছে সেগুলো শুনবো এবং সেটা বাস্তবায়ন করার জন্য কাজ করব। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আন্তর্জাতিক বিশেষ সম্পাদক সহ আজকে যারা আমাদের সাথে উপস্থিত ছিলেন, তারা এই বিশ্ববিদ্যালয়কে একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় সহ শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস গড়ে তোলার জন্য তারা তাদের প্রতিশ্রুতির কথা আমাদেরকে শোনাচ্ছিলেন, এবং তারা নির্বাচিত হলে এই বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসাবে পরিণত হবে, এমন প্রত্যাশা আমরাও করি, এবং আগামী দিনে এই বিশ্ববিদ্যালয় সারা দেশে এবং জাতির জন্য কাজ করবে এমন প্রত্যাশায় রেখে আজকের এই প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের থাকার জন্য।